আমরা আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকে হচ্ছে থার্মোডাইনামিক্সের 31 নম্বর ক্লাস। আমরা আজকের ক্লাসে রেফ্রিজারেশনের কিছু অঙ্ক বাদ ছিল, মানে অন্য নিয়মে যেটা করতে হয় ওই অঙ্কগুলো আজকে করব। তবে অঙ্ক করার আগে আমরা কিছু থিওরি নিয়ে আলোচনা করব, যেগুলো আমরা গত ক্লাসে আলোচনা করছি। আজকে আমরা রিপিট করব যাতে একটু বুঝতে সুবিধা হয় তোমাদের। তো আজকের ক্লাস শুরু করতেছি। আমরা ক্লাসের শুরুতে রেফ্রিজারেশন সাইকেলের ফ্লো ডায়াগ্রাম অঙ্কন করছিলাম। ডায়াগ্রামটা দেখতে এরকম ছিল, দেখো। কম্প্রেসর ইভাপোরেটর থেকে রেফ্রিজারেন্ট বেরোবে, মানে এই পাইপ এটা একটা কি পাইপ। ইভাপোরেটর থেকে রেফ্রিজারেন্ট বেরোবে, এরকম যাবে কম্প্রেসরে। কম্প্রেসর থেকে কম্প্রেসড হয়ে আবার বেরোয় যাবে কোথায়? কন্ডেন্সারে। কন্ডেন্সারে যে তাপ ছেড়ে দিবে, তারপর আবার এখান থেকে এখানে আসবে, এক্সপানশন বাল্ব হয়ে আবার ইভাপোরেটরে আসবে, তাই তো? এরকম ছিল আমাদের ডায়াগ্রামটা। ঠিক আছে, এটা কোনো সমস্যা নেই, বইয়ে দেখবে এরকম আছে। বইয়ের যে ডায়াগ্রামটা ঠিক এরকমই আছে, ওই যে ইসের মধ্যে কার্নোট রেফ্রিজারেটরের যে তোমার ফ্লো ডায়াগ্রাম, ওইটা দেখবা এরকম আছে। আমি বইয়ের সাথে মিল রাখার জন্য আমি এরকম করে রাখছিলাম। কিন্তু ঘটনা হলো এইটা এইভাবে না আঁকে আমি যদি এইভাবে আঁকি, তাহলে আমার জন্য এই পরবর্তী অঙ্কগুলো করতে সুবিধা হবে। আমি যদি এটা এইভাবে না আঁকে আমি যদি এইভাবে আঁকি, তাহলে আমাদের যে আজকের অঙ্কগুলো, এই অঙ্কগুলো করতে আমাদের জন্য সুবিধাজনক হবে। এটা একই। এখানে দেখো কি হয়েছে, ইভাপোরেটর থেকে কম্প্রেসর থেকে কন্ডেন্সার থেকে এক্সপানশন বাল্ব। এখানেও ঠিক তাই, ইভাপোরেটর থেকে কম্প্রেসর থেকে কন্ডেন্সার থেকে এক্সপানশন বাল্ব। মানে এইটা কম্প্রেসর এই পাশে আঁকানো হয়েছে, এখানে কম্প্রেসর এই পাশে, এই এক্সপানশন বাল্ব এই পাশে, এটা এক্সপানশন বাল্ব এই পাশে। ইভাপোরেটর এবং কন্ডেন্সার একই আছে। তাহলে আমরা সিদ্ধান্ত নিলাম কি, যে আমরা এইভাবে না আঁকে আমরা এইভাবে আঁকলে আমরা অঙ্কগুলো বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, এইভাবে আঁকলেও হবে, কোনো সমস্যা নাই, এইভাবে আঁকলেও কোনো সমস্যা নাই। তাহলে আমি এইভাবে আঁকবো, ঠিক আছে? তাহলে কি করছি এখানে দেখো, ইভাপোরেটর থেকে রেফ্রিজারেন্ট ভিতরে থেকে একটা তরল বা গ্যাস বেরোবে, ওইটা যাবে কোথায়? কম্প্রেসর থেকে কোথায় যাবে? কন্ডেন্সার থেকে এক্সপানশন বাল্ব থেকে আবার ইভাপোরেটরে। ঠিক আছে, পুরো প্রসেসটা আমি আবার একটু বোঝাই দিই। হ্যাঁ, পুরো প্রসেসটারে আমি একটু বোঝাই আবার। এটা ডিলিট করে ফেলি, এটা আমাদের লাগবে না। আর এইটারে আমরা কপি করে ওইদিকে নিয়ে যাই, এটারে আমরা এদিকে নিয়ে যাই, এটার এদিকে নিয়ে আসলাম। ঠিক আছে, এখন আমরা এই প্রসেসটা বুঝবো, মানে এখানে কি হচ্ছে আসলে এটা একটু আমরা বোঝার চেষ্টা করব, তারপরে আমরা অঙ্কে চলে যাব। প্রথমে কি হয় একটু দেখো, ইভাপোরেটর আছে না, এই যে এটা ইভাপোরেটর, এটার চেম্বার আছে এখানে, এখানে একটা, এটার পাশাপাশি একটা কক্ষ থাকবে যেরকম। এটার মধ্যে কি থাকবে? এটা হচ্ছে কোল্ড কক্ষ, এটার নাম কি? কোল্ড। আর এইটা হচ্ছে হট, এটা হচ্ছে হট। মানে এই কুল কক্ষ থেকে তাপ নিবে। কুল কক্ষের ভিতরে আমরা কি রাখবো? মাছ, মাংস, তরি তরকারিগুলো রাখবো। রাখার পরে এই ইভাপোরেটরের যে রেফ্রিজারেন্ট প্রবাহিত হবে, এই যে এটার ভিতর যে রেফ্রিজারেন্ট, পাইপের ভিতরে যে রেফ্রিজারেন্ট যাবে, যাওয়ার সময় কি করবে? তাপ নিবে, Q1 পরিমাণ তাপ নিবে। তাপ নেওয়ার পরে এটা কি হয়ে যাবে? বাষ্পাকার হয়ে যাবে। এই বাষ্পটারে আমরা কি করব? এখান থেকে কম্প্রেসরের ভিতর দিয়ে চালনা করব। এখান থেকে কম্প্রেসরের ভিতর দিয়ে চালনা করব। চালনা করলে এখানে এটা হাই টেম্পারেচার হয়ে যাবে। আমি নাম্বারিং করি। হ্যাঁ, নাম্বারিং করলে আমাদের জন্য সুবিধা হবে। এটা হচ্ছে 1 নাম্বার পজিশন, ধরলাম এখান থেকে শুরু করি। হ্যাঁ, এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার পজিশন, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার পজিশন, আর এটা হচ্ছে কত? 4 নাম্বার পজিশন। প্রথমে একে থেকে ঢুকবে কম্প্রেসরে ঢুকবে। ঢোকার পরে এখানে যে তোমার ইটা রেফ্রিজারেন্টটা থাকবে, রেফ্রিজারেন্টটা এখানে যেটা চেঞ্জ হয়ে যাবে, তার টেম্পারেচার বাইরে যাবে, তার প্রেশার বাইরে যাবে। আবার এখান থেকে করবো কি, আমরা কন্ডেন্সার দিয়ে চালনা করবো। কন্ডেন্সারে যাওয়ার ফলে এটা কি করবে? তাপ ছেড়ে দিবে। এই যে হট জায়গায় তাপটা ছেড়ে দিবে। ছেড়ে দেওয়ার পরে এটা ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা হয়ে লিকুইড হয়ে যাবে। এটার আমরা কি করবো? এক্সপানশন বাল্বের ভিতর দিয়ে চালনা করব। চালনা করলে কি হবে? এটা আরও ঠান্ডা হয়ে যাবে এবং একদম লো প্রেশার হয়ে যাবে। তাহলে এখান থেকে আবার কোথায় যাবে? এটা ছিল মোটামুটি আমাদের যে কি ডায়াগ্রাম, ফ্লো ডায়াগ্রামটা, তাই না? কিন্তু আবার এই কম্প্রেসরে কিন্তু কাজ দিতে হবে, ঠিক আছে?
এইটার যে তুমি আমি যে সাইকেল অনুসারে চলে তাকে বলা হয় রিভার্স কার্নট সাইকেল। রিভার্স কার্নট সাইকেলটা দেখতে যেরকম, রিভার্স কার্নট সাইকেলের দেখতে পিবি ডায়াগ্রামটা দেখতে এরকম দেখাচ্ছি আমি। রিভার্স কার্নট সাইকেলের পিবি ডায়াগ্রাম, রিভার্স কার্নট সাইকেলের পিবি ডায়াগ্রাম আঁকি। এই কার্নট সাইকেলের মতোই যেরকম কার্নট সাইকেলের মতোই। আচ্ছা, এটা হচ্ছে প্রেসার আর এটা হচ্ছে কি ভলিউম ডায়াগ্রাম। এদিকে প্রেসার থাকবে আর এদিকে থাকবে তোমার ভলিউম। এখন ঘটনা হয়েছে আমরা সবসময় তো নাম্বারিং এর একটা সিস্টেম শিখে আসছি, তাই না? যে সবসময় নাম্বারিং কি করতে হয়, উপর থেকে করতে হয়, যেখান থেকে করতে হয়, তাই না? আবার এখান থেকে করা যায়। নাম্বারিংটা তুমি যে কোনো জায়গা থেকে তুমি করতে পারো, নাম্বারিং তুমি যে কোনো জায়গা থেকে করতে পারো, কিন্তু এইটার সাথে মিল রেখে আমরা এই ডায়াগ্রামের সাথে মিল রেখে আমি নাম্বারিংটা এখান থেকে করা শুরু করলাম। নাম্বারিংটা দিলাম এখান থেকে 1, এটার সাথে মিল রাখতেছি দেখো। তারপরে এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা 3, আর এইটা হচ্ছে তোমার কত 4। বুঝাইতে পারছি? মানে আমি এইটা কেন এইভাবে আঁকলাম যে ও আগে যেরকম আঁকছি ওরকম না এরকম আঁকছি, কারণ আমি এই নাম্বারিংগুলো মিল রাখার জন্য, তাই না? তাহলে এটা হচ্ছে পিবি ডায়াগ্রাম। পিবি ডায়াগ্রামে 1 2 3 4। তাহলে বলো দেখি 1 থেকে 2 এর কিসের কম্প্রেসর? এই যে এটা মিলছে না, দেখো তো। 1 থেকে 2 কম্প্রেসর, 2 থেকে 3 এই যে এটা কন্ডেন্সার, 3 থেকে 4 এক্সপানশন বাল্ব, আর 4 থেকে 1 হয়েছে এভাপোরেটর। এই যে 4 থেকে 1 হয়েছে কি ইভাপোরেটর। এটা হলো পিবি ডায়াগ্রাম। এটা কি পিবি ডায়াগ্রাম। আচ্ছা, অ্যাকচুয়ালি ডায়াগ্রাম কিন্তু দেখতে এরকম না, একটু পার্থক্য আছে। দেখবা যে পিবি ডায়াগ্রাম দেখবা বইয়ের মধ্যে চিত্র আছে, কিন্তু আমরা সিম্পল ভাবে বুঝতেছি জিনিসটারে, ঠিক আছে? সিম্পল ভাবে বুঝতেছি। আচ্ছা, এটার একটা পিএইচ ডায়াগ্রাম আঁকা যায়। আমি পিএইচ ডায়াগ্রামটা আঁকি, তারপর বলতেছি পিএইচ ডায়াগ্রামটা আসলে কি। পিএইচ ডায়াগ্রামটা দেখতে এরকমের। পিএইচ ডায়াগ্রাম মানে হচ্ছে প্রেসার এবং এনথালপি ডায়াগ্রাম। এখানে প্রেসার এবং ভলিউম ডায়াগ্রাম, এটা হচ্ছে প্রেসার এবং এনথালপি। এনথালপি জিনিসটা কি বোঝাচ্ছি আমি, প্রেসার এবং এনথালপি ডায়াগ্রাম। এটা দেখতে এরকম, এটা দেখতে হচ্ছে এরকমের প্রেসার এবং এনথালপি ডায়াগ্রাম। প্রেসার এবং এনথালপি ডায়াগ্রাম, এটা দেখতে এরকমের, ঠিক আছে? এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার, এইটা হচ্ছে 4 নাম্বার, ঠিক আছে? তাহলে বলো দেখি 1 থেকে 2 এটা কি কম্প্রেসর। মিলছে না, দেখো তো। এই যে কম্প্রেসর, এটা কি হবে কন্ডেন্সার, এটা এক্সপানশন বাল্ব, আর এটা ইভাপোরেটর। মিলছে না জিনিসটা? তার মানে 1 থেকে 2, 1 থেকে 2 এই যেরকম 2, 2 থেকে 3, 3 থেকে 4 এবং 4 থেকে 1। এখন এই ডায়াগ্রামগুলো কিন্তু তোমার মুখস্থ রাখতে হবে যে আসলে ডায়াগ্রামটা দেখতে কিরকম হয়। এটা আসলে গ্রাফ আঁকছে তো, বিভিন্ন ডাটা নিয়ে তারপর গ্রাফ বসায় গ্রাফ অঙ্কন করছে ঠিক দেখতে। এটা তোমার মুখস্থ করতে হবে, এটা বোঝার কিছুই নাই যে ডায়াগ্রামটা দেখতে ঠিক এরকম হবে। তাহলে পিবি ডায়াগ্রাম দেখতে এরকম, পিএইচ ডায়াগ্রাম দেখতে এরকমের। এখন এইচ মানে কি এনথালপি, পি মানে তো প্রেসার, এনথালপি। এনথালপিটা কি জিনিস? এনথালপি হচ্ছে মোট তাপ। মানে এনথালপির বাংলা যদি করি আমি তাহলে এরকম হবে, দেখো। এনথালপি, এনথালপি ইজিক্যাল টু হবে মোট তাপ, মোট তাপ। এনথালপি মানে হচ্ছে মোট তাপ, ঠিক আছে? আমি এনথালপিটা একটু বোঝার চেষ্টা করি, এনথালপিটা একটু বোঝার চেষ্টা করি। এনথালপি যদি বলি, আমি বলি এই 1 বিন্দুর এনথালপি আমি যদি বলি তাহলে লিখতে হবে H1। এনথালপিকে ছোট h দ্বারা প্রকাশ করা হয়। 1 বিন্দুর এনথালপি যদি হয় H1 = 300 কিলোজুল, 300 কিলোজুল। 1 বিন্দুর এনথালপি হচ্ছে 300 কিলোজুল, ঠিক আছে? এই 300 কিলোজুল মানে হচ্ছে এই যে এখান থেকে শুরু করে, এই যে আমি দেখাচ্ছি তোমাদের, 300 কিলোজুল মানে হচ্ছে যে এখান থেকে শুরু করে, এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত টোটাল তাপ। মানে এনথালপিটা তো এদিকে যাচ্ছে, তাই না? আমরা তো এটা এই ডায়াগ্রামগুলো বুঝি, মানে এনথালপি মানে এইদিকে, প্রেসার মানে উপরের দিকে। তাহলে বলো দেখি এই এনথালপি 1 এর এনথালপি মানে এই যে এইটার এনথালপি মানে কতটুকু? এই যে এই রেখা থেকে এই পর্যন্ত টোটালটুকু, ঠিক আছে? আর 4 এর এনথালপি কতটুকু? 4 এর এনথালপি হচ্ছে এখান থেকে এতটুকু। ধরলাম 4 এর এনথালপি কত হবে বলো দেখি? 4 এর এনথালপি ধরলাম আমি 60 কিলোজুল।
60 কিলোজুল। তার মানে এই 4 নম্বর পয়েন্টে মোট তাপ হয়েছে 60 আর 1 নম্বর পয়েন্টের মোট তাপ হয়েছে কত? মোট তাপ হয়েছে তোমার 300। তাহলে বলো দেখি 4 থেকে 1 এটা কি? 4 থেকে 1 এটা কি প্রসেস? 4 থেকে 1 হয়েছে না, 4 থেকে 1 হয়েছে ইভাপোরেটর। তাহলে ইভাপোরেটর এদিক দিয়ে তাপ ঢুকবে, ইভাপোরেটর এদিক দিয়ে তাপ ঢুকবে। এই তাপটা ঢোকার পরিমাণ কত? Q1। তাহলে বলো তো Q1 কত হবে? Q1 কত হবে? দেখো 4 এর তাপ দেওয়া আছে, 1 এর তাপ দেওয়া আছে, তাহলে Q1 কত হবে? মানে এইটুকুর ভিতরে কত? টোটাল না, এই শুধু এইটুকুর ভিতরে, এই যে এখান থেকে এতটুকু আমি দেখাচ্ছি। দেখো এই যেখান থেকে 4 নম্বর বিন্দু থেকে এই 8 নম্বর বিন্দু পর্যন্ত এনথালপি কত? তাহলে এনথালপি হবে কত? টোটাল এখান থেকে টোটাল এইটুকু হয়েছে 300 আর এখান থেকে এইটুকু হয়েছে কত? 60। তাহলে এটুকু কত হবে? Q1 ইজিক্যাল টু কত হবে? বের করো। Q1 ইজিক্যাল টু হবে তোমার 300 মাইনাস 60। কত হবে বলো দেখি? 240। তাহলে দেখো এই Q1 পেয়ে গেলাম আমরা। অনুরূপভাবে এখানকার Q2 আমরা বের করতে পারবো, এই যে এখান থেকে Q2 বের করতে পারবো বিয়োগ দেওয়ার পরে। Q2 কিভাবে বের করবো? আমি দেখো Q1 ইজিক্যাল টু আমি লিখি, দেখো Q1 ইজিক্যাল টু হবে তোমার H1 মাইনাস H4। Q2 ইজিক্যাল টু হবে তোমার H2 মাইনাস H3, H2 মাইনাস H3। এই যে এখানকার 2 আর এটা 3 বিয়োগ দিলে Q2 পাওয়া যাবে। ঠিক আছে? আচ্ছা, এদিক দিয়ে তাপ ঢুকবে, এদিক দিয়ে তাপ বেরোবে। আর এদিক দিয়ে কি ঢুকবে জানো? এদিক দিয়ে ঢুকবে তোমার W, এদিক দিয়ে ঢুকবে W, এদিক দিয়ে তাপ ঢুকবে, এদিক দিয়ে তাপ বেরোবে, এদিক দিয়ে W ঢুকবে। এটা ব্যাপারটা যদি বুঝতে না পারো তাহলে আমি এই যে আমাদের অঙ্ক করার জন্য যে ডায়াগ্রামটা এটা আঁকি। দেখো অঙ্ক করার জন্য ডায়াগ্রামটা দেখতে এরকম, অঙ্ক করার জন্য ডায়াগ্রামটা ছিল এরকম। আর এটা ছিল তোমার টি মিনিমাম, এটা হচ্ছে টি ম্যাক্সিমাম, তাই না? এটা হচ্ছে হট আর এটা হচ্ছে কত? কোল্ড। আর এই দিক দিয়ে আমার কি ঢুকবে? একটা ডব্লিউ ঢুকবে। এই যে এখানে এই জিনিসটা আর এই জিনিসটা একই। দেখো এই যে এটা হচ্ছে Q1, এই যে এটা Q1 যদি বলি আমরা Q1, এটা হচ্ছে কি সেই Q2 আর এটা হচ্ছে W। ডায়াগ্রামের মধ্যে বুঝছো তো? ডায়াগ্রামের মধ্যে বোঝা নাকি? তাই দেখো এই যে কোল্ড থেকে তাপটা ঢুকবে, হট দিয়ে বেরোবে, আর এই দিক দিয়ে আমরা কি দিব? W দিব। ঠিক এখানে ওই যে এই ডায়াগ্রামে দেখো ওইরকম দেওয়া যায়। এটা হচ্ছে Q1 ঢুকবে এদিক দিয়ে, আর এই দিক দিয়ে কি Q2 বেরোবে, আর এই দিক দিয়ে আমরা বলবো কি? W। ঠিক আছে? তার মানে Q1 যদি বের করতে বলি, আমি Q1 যদি বের করতে বলি তাহলে এই যে এই H1 থেকে H4 বাদ দিলেই হবে। আমি যদি Q2 বের করতে বলি H2 থেকে H3 বাদ দিতে হবে। ঠিক আছে? আচ্ছা, আমরা যখন W বের করছি মনে করে দেখো W এর একক কিন্তু কিলোজুলি ছিল। তাহলে আমি যদি বলি W কত এখানকার, Wটা বের করতে পারবা? Wটা ইজিক্যাল টু হবে তোমার, W ইজিক্যাল টু হবে H2 মাইনাস হয়েছে H1। এই দেখো H2 মাইনাস H1, H2 মাইনাস H1। H2 হয়েছে 2 এর এনথালপি আর এই H1 হচ্ছে 1 এর এনথালপি। তাহলে W ইজিক্যাল টু H2 মাইনাস H1। মোটামুটি আমরা একটু ক্লিয়ার হচ্ছি, তাই না? মোটামুটি আমরা একটু ক্লিয়ার হচ্ছি। আচ্ছা দেখো আমরা ডব্লিউটা একটু আগে যারা দেখলাম, ডব্লিউ ইজিক্যাল টু মনে করো তোমার এই যে এখানে আমি একটা ডাটা দিই। হ্যাঁ, আমাদের এই অঙ্কে ডাটা দেওয়া আছে H2 ইজিক্যাল টু দেওয়া আছে 320 কিলোজুল আর H1 দেওয়া আছে তোমার 300 কিলোজুল। তাহলে বলো দেখি ডব্লিউ কত হবে? ডব্লিউ হবে 320 H2 মাইনাস H1, H2 মাইনাস H1। এই যে H2 মাইনাস H1 বিয়োগ দিলেই হবে। H2 বেশি না দেখো তো, কারণ H2 হয়েছে এখান থেকে শুরু করে, এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত হয়েছে H2, আর H1 মানে হচ্ছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত H1। তাহলে H2 মাইনাস H1, H2 মাইনাস H1 কত আসে? 320 মাইনাস হয়েছে 300। এককটা হবে তোমার কিলোজুল, এককটা হবে কিলোজুল। তাহলে এটা কত আসে? 20 কিলোজুল অ্যান্সার, 20 কিলোজুল অ্যান্সার। কিন্তু যদি এটা কিলোজুল পার সেকেন্ডে থাকতো, কিলোজুল পার সেকেন্ডে যদি থাকতো, এটা যদি কিলোজুল পার সেকেন্ডে থাকে, কিলোজুল পার সেকেন্ডে যদি থাকে তাহলে এটা কিন্তু হয়ে যেত কিলোজুল পার সেকেন্ডে। তখন এই ডব্লিউকে আমরা বলবো কি? ক্ষমতা। এই ডব্লিউকে আমরা কি বলবো? ক্ষমতা বলবো। যদি এককটা কিলোজুল পার সেকেন্ডে থাকে, যদি এককটা কিলোজুল পার সেকেন্ডে থাকে তখন তাকে আমরা বলবো কি? ক্ষমতা। মানে কিলোজুল পার সেকেন্ড মানে কি? পাওয়ার। তার মানে ডব্লিউকে সবসময় কিন্তু আমরা কাজ বলি না, আমরা দেখো ক্ষমতা বের করি।
আমরা যখন বলি রেফ্রিজারেটর চালাতে কত ক্ষমতার দরকার, তাহলে এই ক্ষমতাটা বের করি ডব্লিউ, লিখি কি ডব্লিউ, পি লিখলে কিন্তু হয় এখানে। তার মানে এককের দিকে খেয়াল রাখতে হবে। যদি এককটা যদি কিলোজুল পার সেকেন্ডে হয় তাহলে এটা ক্ষমতা, আর যদি কিলোজুল হয় তাহলে কি কাজ, তাই না? আচ্ছা, আমরা যে এখানে অঙ্ক করব, এখানে যে অঙ্ক করতেছি আজকের ক্লাসে যে অঙ্ক করব, ধরো ওই ক্লাসে H1 এর মান দেওয়া আছে, H1 এর মান দেওয়া আছে তোমার 350 কিলোজুল পার কেজি। আচ্ছা, আমরা কিলোজুলে নাই, কিলোজুল পার সেকেন্ডে নাই, আছে কি কিলোজুল পার কেজি। কোনো সমস্যা নাই, মানে প্রতি কেজিতে 350 কিলোজুল তাপ তৈরি করবে, প্রতি কেজিতে 350 কিলোজুল। তার মানে হচ্ছে আমরা এই পাইপের ভিতরে যে রেফ্রিজারেন্ট প্রবাহিত হবে না, রেফ্রিজারেন্টের তাপ নেবে। রেফ্রিজারেন্টের কাজ কি? এই পাইপের ভিতরে যে রেফ্রিজারেন্ট যাবে সে তাপ বহন করে করে নিয়ে যাবে, তাই না? তার মানে প্রতি কেজি রেফ্রিজারেন্ট 350 কিলোজুল তাপ বহন করবে। মানে এইটার ভিতর দিয়ে যে রেফ্রিজারেন্ট প্রবাহিত হচ্ছে, এই যে এটার ভিতর দিয়ে যে রেফ্রিজারেন্ট প্রবাহিত হবে, এই যে এটার ভিতর দিয়ে পাইপের ভিতর দিয়ে যে রেফ্রিজারেন্ট প্রবাহিত হবে, ওই রেফ্রিজারেন্ট কি করবে? রেফ্রিজারেন্ট বা হিমায়ক বলতে পারি আমরা, প্রতি কেজিতে 350 কিলোজুল তাপ নেবে। তার মানে লিখতে পারি তো আমরা, তাই না? আচ্ছা, আর H4 দেওয়া আছে, মানে H4 যেটা H4 দেওয়া আছে, H4 দেওয়া আছে তোমার মনে করো 70 কিলোজুল পার কেজি। 70 না ধরে আমরা 50 ধরি, হিসাবে সুবিধাতে 50 কিলোজুল পার কেজি। তো বলো দেখি Q1 কত হবে? Q1 কত হবে এখানে? এখান থেকে এটা বিয়োগ দিলে, এই যে Q1 এটা এখান থেকে এখানে যদি বিয়োগ দিই তাহলে এটা এরকম হবে, দেখো Q1 ইজিক্যাল টু হবে H1 মাইনাস H4, তাই না? H1 মাইনাস H4, H1 মাইনাস H4, H1 এর মান হচ্ছে 350 আর H4 এর মান হচ্ছে 50। এককটা হচ্ছে কি কিলোজুল পার কেজি, কিলোজুল পার কেজি। তাহলে এটা আসবে তোমার 300 কিলোজুল পার কেজি। এখন এই এককটার দিকে খেয়াল রাখো, আমাদের কিন্তু আগে যে অঙ্কগুলো করছি ওই অঙ্কে রেজাল্টটা কিন্তু কিলোজুল পার সেকেন্ডে আসছে, না হয় কিলোজুলে আসছে, কিলোজুল পার কেজিতে কিন্তু আসে নাই, কিলোজুল পার কেজিতে আসে নাই। আচ্ছা, কিন্তু যদি কিলোজুল পার কেজিতে আসে তাহলে এই Q1টাকে আমরা বলবো কি রেফ্রিজারেন্ট ইফেক্ট, রেফ্রিজারেটিং ইফেক্ট। এই Q1 এর নাম চেঞ্জ করে আমরা লিখবো কি রেফ্রিজারেটিং ইফেক্ট, রেফ্রিজারেটিং ইফেক্ট। বুঝতে পারছো? মানে Q1টা যদি কিলোজুল পার সেকেন্ডে হয় তাহলে আমরা Q1 বলবো, কিলোজুল হলে Q1 বলবো, কিন্তু কিলোজুল পার কেজিতে যখন হবে তখন তাকে বলবো রেফ্রিজারেটিং ইফেক্ট। রেফ্রিজারেটিং ইফেক্টের সংখ্যাটা হচ্ছে এরকম যে কোনো রেফ্রিজারেন্ট প্রতি কেজিতে যত কিলোজুল তাপ অপসারণ করে ঠান্ডা কক্ষ থেকে তাকে বলা হয় রেফ্রিজারেটিং ইফেক্ট। আমি আবার বলতেছি, দেখো রেফ্রিজারেটরে যে রেফ্রিজারেন্ট ব্যবহার করা হয় সেই রেফ্রিজারেন্ট যদি প্রতি কেজি রেফ্রিজারেন্ট যত কিলোজুল তাপ ঠান্ডা কক্ষ থেকে অপসারণ করবে তাকে বলা হয় রেফ্রিজারেটিং ইফেক্ট। তার মানে এককের দিকে আমরা যে অঙ্কগুলো করব এই অঙ্কগুলোর এককের দিকে খেয়াল রাখতে হবে, আর কিছু না। ঠিক আছে? যদি কিলোজুল পার কেজি হয় আমরা রেফ্রিজারেটিং ইফেক্ট লিখব, রেফ্রিজারেটিং ইফেক্ট লিখব। ঠিক আছে? আচ্ছা, এই যে এটার ভিতর দিয়ে পাইপের ভিতর দিয়ে যে জিনিসটা প্রবাহিত রেফ্রিজারেন্ট বলা হয়, এই রেফ্রিজারেন্টের প্রবাহের কিন্তু একটা হার আছে, এই প্রবাহের হারকে বলা হয় এম প্রাইম, এই এম ডট। এটার ভিতর দিয়ে যে পাইপের ভিতর দিয়ে যে রেফ্রিজারেন্ট প্রবাহিত হবে তার প্রবাহের হার হয়েছে এত। এটারে বলা হয় তোমার কেজি পার সেকেন্ড হারে প্রবাহিত হয়। ধরো কেজি পার আওয়ার, কেজি পার মিনিট, কেজি পার সেকেন্ড। মানে এই পাইপের ভিতর দিয়ে যে রেফ্রিজারেন্ট প্রবাহিত হবে, এই পাইপের ভিতর দিয়ে, এই পাইপের ভিতর দিয়ে, এই পাইপের ভিতর দিয়ে, এই পাইপের ভিতর দিয়ে যে রেফ্রিজারেন্ট প্রবাহিত হবে তার প্রবাহের হার কত? এম ডট। এম ডটের একক কি? কেজি পার সেকেন্ড। এম ডটের একক হয়েছে কেজি পার সেকেন্ড। ঠিক আছে? বুঝতে পারছি? এখন আসো আমি আরেকটা জিনিসে যাই। ধরো এই যে এখান থেকে এইটুকুর মধ্যে H2 দেওয়া আছে, কোন একটা অঙ্কে H2 দেওয়া আছে, তোমার হইল
এইচ টু দেওয়া আছে মনে করো 360 কিলোজুল পার কেজি। এইচ টু কিন্তু কিলোজুল পার সেকেন্ডে থাকার কথা, আমরা ওই করছি যেটা। আচ্ছা, তারপরে এইচ ওয়ান দেওয়া আছে তোমার মনে করো 60 কিলোজুল পার কেজি, তাই না? তাহলে বলো দেখি ডব্লিউ কত হবে? রেফ্রিজারেটর চালাইতে যে ডব্লিউটা, এটা কত হবে? ডব্লিউ ইজ ইকাল টু হবে, দেখো আমি করতেছি, ডব্লিউ ইজ ইকাল টু এইচ টু মাইনাস এইচ ওয়ান, এইচ টু মাইনাস এইচ ওয়ান। আচ্ছা, এইচ টুর মান কত? এইচ টুর মান হচ্ছে 360, আর এইচ ওয়ানের মান কত? 60। তাহলে সমান সমান এখান থেকে রইল 300, একক হইল কি দেখো তো, কিলোজুল পার কেজি। এই কিলোজুল পার কেজিটা ঠিক আমাদের পছন্দ হচ্ছে না, আমাদের ক্ষমতার এককটা ডব্লিউর এককটা কিলোজুল পার সেকেন্ডে থাকলে আমাদের জন্য ভালো হতো, কিন্তু কিলোজুল পার কেজিতে আছে। তাহলে এখান থেকে যে ডব্লিউটা বের করছি আমরা, এই ডব্লিউটা, এটা আসলে ডব্লিউ হয় না এখনো, কিলোজুল পার কেজি ডব্লিউর একক হয় না, কিলোজুল পার কেজি ক্ষমতার একক হয় না, ঠিক আছে? তাহলে বলো দেখি এখানে ক্ষমতাটা ঠিক কত হবে? হয় নাই তো, এখানে এখানে শুধু এইটুকু বোঝো যে কিলোজুল পার কেজি এটা হয় নাই, কিলোজুল পার কেজি এটা হয় নাই। কিন্তু একটা কাজ যদি করি, এই কিলোজুল পার কেজির সাথে যদি আমি এটা গুণ দেই, দেখো তো কেজি পার সেকেন্ড যদি গুণ দেই, তাহলে কি হয়? কিলোজুল পার কেজির সাথে যদি কেজি পার সেকেন্ড গুণ দেই, তাহলে দেখো এই কেজি আর এই কেজি কাটাকাটি দিয়ে কিলোজুল পার সেকেন্ড থাকে, তাহলে এটা হয়, তাই না? তাহলে এটা কিন্তু হয়। তার মানে কিলোজুল পার কেজি অ্যান্সার আসছে, এটার সাথে যদি কেজি পার সেকেন্ড গুণ দিতে পারি আমরা কোনোভাবে কোথা থেকে নিয়ে আসা, তাহলে এইটার এটা কাটাকাটি দিলে কিলোজুল পার সেকেন্ড থাকে। এই কেজি পার সেকেন্ড কই পাবো জানো? এই কেজি পার সেকেন্ড পাবো এই যেটার ভিতরে, এই দেখো এম ডট ইজ ইকাল টু কেজি পার সেকেন্ড, এম ডট ইজ ইকাল টু কেজি পার সেকেন্ড। তাহলে আমি স্পষ্ট করে বলি, এই এখানে এককটা একটু খেয়াল রাখলে কোনো সমস্যা নাই, এককটা খেয়াল রাখলে কোনো সমস্যা নাই, কিন্তু আমি স্পষ্ট করে বলতেছি। তাহলে ডব্লিউ সূত্রটা হবে এরকম, আসলে ডব্লিউ সূত্র আমি যেটা লিখছি এটা হয় নাই, ডব্লিউর সূত্রটা হবে এরকম, ডব্লিউ ইজ ইকাল টু হবে এইচ টু মাইনাস এইচ ওয়ান ইন্টু এম ডট, এইচ টু মাইনাস এইচ ওয়ান ইন্টু এম ডট। কারণ এইচ টু মাইনাস এইচ ওয়ান করলে শুধু কিলোজুল পার কেজি আসে, আর এটার সাথে যদি আমি এম ডট গুণ দিই, কেজি পার সেকেন্ড গুণ দিই, তাহলে এটা কিন্তু কিলোজুল পার সেকেন্ডে থাকে। তাহলে ডব্লিউ সূত্রটা কি হবে? ক্ষমতা, এই যে ক্ষমতা মানে রেফ্রিজারেটর চালাইতে ক্ষমতা, ইজ ইকাল টু ডব্লিউ ইজ ইকাল টু এইচ টু মাইনাস এইচ ওয়ান, আর এটা হচ্ছে এম ডট। বুঝাইতে পারছি? শুধু এইচ টু মাইনাস এইচ ওয়ান করলে কি হবে? শুধু এইচ টু মাইনাস এইচ ওয়ান করলে কি হবে? এটা কিন্তু কিলোজুল পার কেজিতে আসবে, কিন্তু আমি যদি এম ডট গুণ দিয়ে দিতে পারি, তাহলে এটা কিলোজুল পার সেকেন্ডে আসবে। আমরা আবার একটু প্র্যাকটিস করি, ধরো আমাদের একটা অঙ্কের মধ্যে এইচ টু দেওয়া আছে, এইচ টু দেওয়া আছে তোমার 380 কিলোজুল পার কেজি, কিলোজুল পার কেজি। আর এইচ থ্রি দেওয়া আছে, এইচ থ্রি দেওয়া আছে তোমার এইচ থ্রি দেওয়া আছে 70 কিলোজুল পার কেজি, 70 কিলোজুল পার কেজি। আচ্ছা বলো দেখি এটা কোন জায়গার ডাটা দেওয়া আছে? এইচ টু এইচ থ্রি, দেখো এইচ টু এইচ থ্রি, এটা হচ্ছে কন্ডেন্সার, এই যে কন্ডেন্সার দেখো, এই 1 থেকে 2 হয়েছে কম্প্রেসার, 2 থেকে 3 হয়েছে কন্ডেন্সার, 3 থেকে 4 হয়েছে এক্সপানশন বাল্ব যেটা, আর 4 থেকে 1 হয়েছে তোমার কি ইভাপোরেটর। তাহলে আমাদের যেটা দেওয়া আছে এইটা হয়েছে এইটা। এখন যদি আমি বলি আচ্ছা, আর এই অঙ্কের ভিতরে এইটাও দেওয়া আছে, এইটাও দেওয়া আছে তোমার 0.8 কিলোজুল পার কেজি, না না সরি, এটা কেজি পার সেকেন্ড, এম ডটের এককটা হয়েছে কেজি পার সেকেন্ড, এম ডটের একক হচ্ছে কেজি পার সেকেন্ড। ওকে, এখন যদি আমি বলি এখানকার কিউ টু বাই করতে হবে, কিউ টু, এই যে কিউ টুটা বাই করতে হবে, তাহলে কিউ টু ইজিক্যাল টু কত হবে? কিউ টু ইজিক্যাল টু হবে তোমার এই যে এখানকার কিউ টু, এই যে কিউ টু মানে কন্ডেন্সার থেকে যে তাপটা বের হচ্ছে, কিউ টু ইজিক্যাল টু হবে, আমি যদি এইচ টু থেকে এইচ থ্রি বাদ দিই তাহলে হবে না, কিন্তু এইচ টু থেকে এইচ থ্রি বাদ দিলে হবে না, কারণ এইচ টু থেকে এইচ থ্রি যদি বাদ দিই তাহলে কি আসে দেখো, এইচ টু থেকে এইচ থ্রি যদি বাদ দিই তাহলে 380 মাইনাস 70, এটার এককটা হয়েছে কিলোজুল পার কেজি, তাহলে অ্যান্সারটা আসবে কিলোজুল পার কেজি। তাহলে এটার সাথে যদি আমি এম ডট গুণ দেই, এই যে এম ডটটা গুণ দেই, তাহলে এটা অ্যান্সার আসবে দেখো, এম ডট যদি গুণ দেই তাহলে
8585 কেজি পার সেকেন্ড, কেজি পার সেকেন্ড। তাহলে কি হবে, এই কেজি আর এই কেজি কাটাকাটি যাবে, তাহলে এটা কিলো জুল পার সেকেন্ড থাকবে। তাহলে হিসাব করা দেখি কত আসে, হিসাব করি দেখো। তোমার 380 মাইনাস 70, 380 মাইনাস হয়েছে 70 ইন্টু হয়েছে 0.85, তাহলে এটা আসবে তোমার 263.5 একক কি আসছে দেখো, কিলো জুল পার সেকেন্ড। আমাদের এর আগে যত রেফ্রিজারেশন অঙ্ক করছি সবগুলো কিন্তু এই যে Q2 ইজিক্যাল টু কিলো জুল পার সেকেন্ড এরকম আসছে, কিলো জুল পার সেকেন্ড, Q1 ইজিক্যাল টু কিলো জুল পার সেকেন্ড, W ইজিক্যাল টু কিলো জুল পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে বের করতে পারবো না Q2। এখান যদি আমি 1 এবং 4 এর ডাটা দেওয়া থাকে তাহলে Q1 বের করতে পারবা। এখন আসে আরেকটা জিনিস শেখাই, বুঝতেছো তোমরা? আচ্ছা, আরেকটা জিনিস শেখাচ্ছি। ধরো ডব্লিউ যদি এরকম হয়, মনে করো ডব্লিউ ইজিক্যাল টু 320 কিলো জুল, তাহলে এটা আমরা কিলো জুল বলবো, মানে কাজ বলবো। কিন্তু ডব্লিউর একক যদি কিলো জুল পার সেকেন্ড হয়, ডব্লিউর একক যদি কিলো জুল পার সেকেন্ড হয়, তাহলে এটা আমরা বলবো ক্ষমতা। কাজ না বলে আমরা কি বলবো, ক্ষমতা বলবো। কাজ না বলে আমরা কি বলবো, ক্ষমতা বলবো। ঠিক আছে, আচ্ছা আমরা এখন এই Q1 দিয়ে বুঝি। যদি Q1 এর একক, Q1 যদি শুধু কিলো জুলে হয় তাহলে এটা Q1, কিন্তু যদি কিলো জুল পার সেকেন্ড হয়, কিলো জুল পার সেকেন্ড হয় তাহলে এটা ক্ষমতা। Q1 এর একক যদি কিলো জুল পার সেকেন্ড হয় এটা ক্ষমতা। Q2 এর একক যদি কিলো জুল হয় তাহলে এটা Q2 মানে তাপ, কিন্তু যদি কিলো জুল পার সেকেন্ড হয় তাহলে এটা ক্ষমতা। W যদি কিলো জুলে হয় তাহলে এটা কাজ, কিন্তু যদি কিলো জুল পার সেকেন্ড হয় তাহলে ক্ষমতা। তাহলে আসলে Q1টা একটা ক্ষমতা, Q2টা একটা ক্ষমতা, W2 একটা ক্ষমতা। কারণ এককটা খেয়াল করো না, একক কিলো জুল পার সেকেন্ড হলে ক্ষমতা না, কিলো জুল পার সেকেন্ড হলে ক্ষমতা, কিলো জুল পার সেকেন্ড হলে ক্ষমতা। তাহলে আমরা বলতে পারি এই যে Q1টা, এই Q1টারে বলতে আমরা পারি ইভাপোরেটরের ক্ষমতা। এই যে Q1টা কি ইভাপোরেটর না, Q1টার বলতে আমরা ইভাপোরেটরের ক্ষমতা, Q2টার বলতে পারি কনডেন্সারের ক্ষমতা, আর W-টা বলতে পারি কম্প্রেসরের ক্ষমতা। এই দেখো এই Q1টা কোথায়, Q1টা হচ্ছে এই ইভাপোরেটরের এখানে, তাহলে ইভাপোরেটরের ক্ষমতা। Q2 ইজিক্যাল টু কোথায়, কনডেন্সার, কনডেন্সারের ক্ষমতা। আর W-টা ইজিক্যাল কোথায়, কম্প্রেসর, কম্প্রেসরের ক্ষমতা। W-টা হচ্ছে কম্প্রেসরের ক্ষমতা। বুঝতে পারছো? তাহলে ক্ষমতা এখানে তিনটা। আমরা আগের যে অঙ্কগুলো করছি আগের ক্লাসগুলোতে, ওখানে ওই একই, ওইটা Q1 না বলে আমরা ক্ষমতা বলতে পারতাম। কার ক্ষমতা বলতে পারতাম? Q1 রে বললাম আমরা কি, ইভাপোরেটরের ক্ষমতা। Q2 রে আমরা বলবো কি, কনডেন্সারের ক্ষমতা। আর W রে বলবো কি আমরা, কম্প্রেসরের ক্ষমতা। আচ্ছা, এত ক্ষমতার ভিতরে রেফ্রিজারেটরের ক্ষমতা কোনটা? এই তো তিনটা ক্ষমতা বের করে ফেলছি, তাই না? আমরা একটা হচ্ছে ইভাপোরেটরের ক্ষমতা, একটা কনডেন্সারের ক্ষমতা, একটা হচ্ছে রেফ্রিজারেটরের কম্প্রেসরের ক্ষমতা। কথা হলো এই ক্ষমতা, এত ক্ষমতার ভিতরে এর মধ্যে রেফ্রিজারেটর ক্ষমতা কোনটা? আসলে রেফ্রিজারেটর ক্ষমতা রয়েছে Q1, এই যে এইটা। রেফ্রিজারেটর ক্ষমতা কোনটা? এই যে এইটা Q1। বিশ্বাস হয় না? কেন? ক্ষমতা তো W বলছি আমরা, ওই যে এর আগের অঙ্কে যত অঙ্ক করছি সব অঙ্কে W-টা একদম ক্ষমতা। কিন্তু আসলে W-টা রেফ্রিজারেটর ক্ষমতা, রেফ্রিজারেটর চালাইতে ক্ষমতা। দেখো এই W-টা হয়েছে, এই W-টা যেটা দেখতেছ এটা হচ্ছে রেফ্রিজারেটর চালাইতে ক্ষমতা লাগে, দিতে হয়, ক্ষমতাটা দিতে হয়। কিন্তু রেফ্রিজারেটর মেইন ক্ষমতাটা বোঝা যায় যে এখানে, দেখো এই যেখানে সে ঠান্ডা কক্ষ থেকে কত তাপ বের করতে পারতেছে, ওইটাই তার ক্ষমতা। একটা রেফ্রিজারেটর ঠান্ডা কক্ষ থেকে যত বেশি তাপ বের করতে পারবে তার বেশি তত বেশি ক্ষমতা। এই যে কোল্ড রুম থেকে যে তাপটা বের করতেছে, যে ঠান্ডা কক্ষ থেকে যে তাপটা বের করতে পারতেছে ওইটাই তার ক্ষমতা। Q1টা তো ক্ষমতা, Q1 এর একক যদি কিলো জুল পার সেকেন্ড হয় তাহলে ক্ষমতা না? তাহলে ঠান্ডা কক্ষ থেকে একটা রেফ্রিজারেটর যত বেশি তাপ বের করতে পারবে তার ক্ষমতা তত বেশি। তাহলে এই ডব্লিউটা কি, এখানকার ডব্লিউটা কি হবে, যেটা এইটাও একটা ক্ষমতা, রেফ্রিজারেটর চালাইতে ক্ষমতা। রেফ্রিজারেটর চালানোর জন্য যে ক্ষমতাটা, ওইটা হয়েছে তার রেফ্রিজারেটরের চালাইতে ক্ষমতা। আর আমি যদি রেফ্রিজারেটরের ক্ষমতা কত, তাহলে Q1। দেখো অনেক কিছু আমি মনে হচ্ছে যে নতুন নতুন কথা বলতেছি, তাই না? আসলে ঘটনা হলো এই জিনিসগুলো যদি আমরা আগে বলতাম তো তোমার মনে থাকতো না, কিংবা পেঁচায় ফেলতো তুমি। আমার কাজ হচ্ছে আমি ধীরে ধীরে তোমাকে বলতেছি, সবকিছু একবারে না দিয়ে আমি ধীরে ধীরে তোমাদের বোঝাচ্ছি। আমি অনেক থিওরিও কিন্তু আলোচনা করি না এখনো,
দেখো খেয়াল করে দেখো, আমি ক্লাস নেওয়া শেষ হয়ে গেছে, রেফ্রিজারেটরের থার্মোডাইনামিক্স শেষ হয়ে গেছে, কিন্তু থার্মোডাইনামিক্সের অনেক থিওরি আমি আলোচনা করি নাই, কারণ এইটা করব পরে। আবার যখন থিওরি পড়াবো তখন আবার এই আলোচনাগুলো আবার আসবে, ঠিক আছে? তাতে কি হয়, একটা জিনিস বারবার বারবার রিপিট হয়। এখানে কিন্তু তোমার অনেক কিছু এখন ক্লিয়ার হচ্ছে। এই জিনিসগুলো কিন্তু প্রথমে একেবারেই ক্লিয়ার করা সম্ভব ছিল না, ঠিক আছে? আরেকটা কথা হলো যে যেটা গুরুত্বপূর্ণ না যে জিনিসগুলো, ওগুলো কিন্তু আমি বাদ দিছি। মানে আমাদের অ্যাডমিশন জিনিসটা হচ্ছে টেকনিক শেখার জিনিস, তাই না? এখানে তোমার আমি প্রমাণ শেখাতে যাব না যে এই সূত্রটা কিভাবে আসলো। যদি দরকার হয়, যদি বেসিক ক্লিয়ার করার জন্য দরকার হয়, তো সূত্র প্রমাণ আমরা করাবো। কিন্তু তোমাকে কি আমি P1 V1 বা T1 ইজিক্যাল টু P2 B2 বা T2 প্রমাণ এখানে করাইতে যাবো? কেন করাবো? এটা কিন্তু গ্যাসের ধর্মে পড়ো নাই? গ্যাসের ধর্মে তো পড়ছো, তাই না? এটা প্রমাণ কেন? আসলে এই অ্যাডমিশনের জিনিসটা মানে আসলে খুব ছাত্রদের মন মানসিকতা বোঝাটা খুব কষ্টকর। তোমরা এই যে ইদানিং একটা আন্দোলন হচ্ছে না, দেখো এই যে পলিটেকনিক শিক্ষার্থীদের একটা আন্দোলন হচ্ছে, ওই আন্দোলনে এক একজনের এক এক কথা, কেউ লিমনের বিরুদ্ধে, কেউ লিমনের পক্ষে, কেউ বকাবকি করতেছে। আসলে এই যে জগা খিচুড়ি মাথা অ্যাডমিশনের ছাত্রদের, এটা কন্ট্রোল করা খুব কষ্ট। আমরা যেমন গ্যাসের ধর্মে, কেমিস্ট্রি বইয়ের মধ্যে গ্যাসের ধর্মে অনেক ডিটেলস লেখা হয়েছে, তাই না? সবগুলো সূত্রে প্রমাণ করা হয়েছে। এইটা ছেলেদের পছন্দ না, না কেন ডিটেলস এত বেশি, কেন এত অল্প দিলে না, কেন 3 পৃষ্ঠা হইলে হয়ে যেত, এই প্রমাণ করার দরকার কি? আবার থার্মোডাইনামিক্সে আসলে উল্টা, ভাই প্রমাণ করালেন না কেন? P1 V1 বা T1 ইজিক্যাল টু P2 B2 T2, এটা প্রমাণ কেন করাইলেন না? মানে আজগুবি সব মানে এদের নিয়ে কোনো কিছু সংগঠিত করা মানে বিশৃঙ্খলাও করতে পারে না। মানে আমাদের যে এই ডিপ্লোমা লেভেলের যে ছাত্ররা ঠিকমতো বিশৃঙ্খলাও করতে পারে না। একজনে বিশৃঙ্খলা যদি কয় আমি এইভাবে করবো বিশৃঙ্খলা, আরেকজন করবে আমি ওইভাবে, যে কারণে দেখো তোমার এই পলিটেকনিক আন্দোলনটা এখন এইরকম ভাবে হচ্ছে, ঠিক আছে? আন্দোলনও করতে পারে না, মানে সবাই মানে তার এক এক ধরনের এক এক বুদ্ধি, ঠিক আছে? আসলে এটা বললাম কেন, কারণ আমি যেভাবে যাচ্ছি থার্মোডাইনামিক্স, আমি তো মানে আমি তোমাদের যেভাবে ভালো হবে ওইভাবে যাচ্ছি না, তোমার প্রমাণ করাইতে হবে। ওই প্রমাণটা কেন করাইলেন না, আর কোনটা করাইতে হবে কোনটা করাইতে হবে না, এখন আমার ছাত্রদের কাছে শিখতে হয়। তাহলে আমি দীর্ঘ অভিজ্ঞতা নিয়ে যে জিনিসগুলো তোমাদের পড়াচ্ছি, এখন তোমাদের কাছে আমার অভিজ্ঞতা নিয়ে পড়াইতে হবে। তার মানে কি হইলো, তোমরা আমার সাথে বেশি বুঝো। কেন আমি পড়াইছি, আমার পড়া কি হয় নাই? তোমরা যে অভিযোগ দিলে আমার বিরুদ্ধে যে আমার ক্লাস হয় না, কোথায় হয় নাই? প্রমাণ করো দেখি কোথায় হয়নি। তোমাদের কাছে শিখতে হবে আমার, যে এইভাবে পড়াইতে হবে, ওইভাবে পড়ানো যাবে না। তোমরা তো তাই বলতেছো যে এইভাবে পড়ানো যাবে না, ওইভাবে পড়ান। তাহলে এতদিনকে আমি ঘাস কাটছি? এই যে 25 বছর যাবত থার্মোডাইনামিক্স পড়াইছি, 15 বছর আমি বিগত 15 বছর থার্মোডাইনামিক্স পড়াইছি, আমি কি ঘাস কাটছি এতদিন? আমার মাথায় কি কিছুই নাই? আমার কিভাবে পড়াইতে হবে না পড়াইতে হবে তোমাদের কাছে শিখা শিখা আমার বলতে হবে। যেভাবে পড়াচ্ছে এইভাবে পড়বা। দ্বিতীয় কোনো কথা বললাম, কোনো পরামর্শ দিতে আসবে না, ভাই এটা হয় না কেন, ভাই পরীক্ষাটা ওইভাবে হইলো না কেন, ভাই পরীক্ষাটা এইভাবে হইলো না কেন। বেশি শিখাইতে যাও না, বেশি শিখাইতে না যে চুপচাপ থাকবা, ঠিক আছে? যাই হোক, অন্য প্রসঙ্গে চলে গেছিলেন। তোমাদের এই যে আন্দোলন হচ্ছে, আন্দোলনটা সফল হোক এটা আমরা চাই, কিন্তু তোমরা যেভাবে বিশৃঙ্খলা করতেছো এইভাবে সফলতা পাইবা না, ঠিক আছে? আর তোমরা যেভাবে ধরো দোষারোপ করতেছো একজনের উপরে, এটাও কিন্তু হবে না। যাক, আমরা মোটামুটি এখন তো ক্লিয়ার হয়েছে। দেখো আমরা যে টপিক্সে ছিলাম, এই টপিক্সে দেখো আমাদের মোটামুটি এখন ক্লিয়ার হয়ে গেছে যে কিভাবে কিভাবে কি হচ্ছে। আমরা Q1 এর কেন ক্ষমতা বলবো, Q2 রে কেন ক্ষমতা বলবো, W রে কেন ক্ষমতা বলবো, তাই না? কারণ আমরা এককের দিকে তাকায় অঙ্ক করব এখন। তাহলে একটু একটু সারমর্ম করি যে আমাদের সূত্র কি কি, সূত্রটা কি কি। হ্যাঁ, এটা যদি বের করি, রেফ্রিজারেটিং ইফেক্ট। আচ্ছা, সূত্র লেখার চাইতে আমি কোনো সূত্র লিখতেছি না, সূত্র লিখলাম না। ধরো সূত্র লেখার চাইতে অঙ্কে যে এই জিনিসগুলো আবার একটু ক্লিয়ার করি, তাহলে দেখো তোমার সূত্র মুখস্থ করতে হচ্ছে না। সূত্র কখনোই তোমার মুখস্থ করতে হচ্ছে না। শুধু একটু জিনিস মনে রাখো, যেটা ধরো আমি যদি ডব্লিউ বের করতে চাই, যে ডব্লিউ যদি বের করতে চাই, ডব্লিউ ইজিক্যাল হবে, এখানে যদি আমি ডায়াগ্রাম দেখে লিখি, এই ডায়াগ্রাম কিন্তু লাগবে H2 - H1, H2 - H1, ঠিক আছে? তো H2 - H1 ইন্টু এম ডট। এম ডটটা যদি না দেই না, তাহলে কিলোজুল পার সেকেন্ড আসবে না। এম ডট যদি না দেই, তাহলে অ্যান্সার আসবে কিলোজুল পার কেজিতে। আর যদি আমি এম ডটটা বসায় দেই, এম ডট মানে কি, এম ডটের একক কি, কেজি পার সেকেন্ড।
বসাই দিলে কেজি কেজি কাটাকাটি যাবে, অ্যান্সারটা আসবে কিলোজুল পার সেকেন্ডে। বুঝতে পারছি? তাহলে এটা ক্ষমতা হবে। যাই হোক, আমরা অঙ্কে চলে যাই। অঙ্কে যাই আমরা ক্লিয়ার করবো, আর একটু যদি করা যায়, যতটুকু করা যায় ক্লিয়ার করব। আমরা প্রথমে এই অঙ্কটা করব। এই অঙ্কটা ভর্তি পরীক্ষায় আসছে আমাদের, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। আচ্ছা, অঙ্কটা একটু পড়ো। একটি 15 টন ভেপার কম্প্রেশন রেফ্রিজারেশন সিস্টেম ইভাপোরেটর ইনলেট এবং আউটলেটের এনথালপি যথাক্রমে 74.6 কিলোজুল পার কেজি এবং 185.4 কিলোজুল পার কেজি। যদি কম্প্রেসরের আউটলেট এনথালপি 208 কিলোজুল পার কেজি হয়, তবে রেফ্রিজারেন্ট প্রবাহ এবং সাইকেলের কপ কত বাইর করো। রেফ্রিজারেন্ট প্রবাহ এবং সাইকেলের কপ কত বাইর করো। আচ্ছা, আমরা ডাটা গিভেন লিখি যতটুকু। তার আগে আমি ওই যে ডায়াগ্রামটা তোমার লাগবে, পিএইচ ডায়াগ্রাম, ওই পিএইচ ডায়াগ্রাম প্রত্যেকটা অঙ্কেই লাগবে আমাদের, প্রত্যেকটা অঙ্কেই পিএইচ ডায়াগ্রাম লাগবে। আমি পিএইচ ডায়াগ্রামটা আঁকি, দেখো লাল গাড়ি দিয়ে রাখছি। প্রত্যেকটা অঙ্কে আমাদের পিএইচ ডায়াগ্রাম লাগবে। পিএইচ ডায়াগ্রামটা এঁকে ফেলি আমরা। পিএইচ ডায়াগ্রামটা এইটা হচ্ছে 1 নম্বর বিন্দু, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, এটা পি, আর এটা হচ্ছে এইচ ডায়াগ্রাম। এই এখান থেকে এখানে যাবে, এখান থেকে এখানে যাবে, এখান থেকে এখানে যাবে, এখান থেকে এখানে আসবে। এটা হচ্ছে কম্প্রেসর, তাই না? এটা কম্প্রেসর না? এটা ডব্লিউ, এইদিকে যাবে ডব্লিউ, এইদিকে কি কিউ ওয়ান, আর এইদিকে কি তোমার কিউ2। মোটামুটি পরিচিত লাগতেছে না এখন? আচ্ছা, এখন বলছে 15 টন ভেপার কম্প্রেশন রেফ্রিজারেশন সিস্টেম ইভাপোরেটর ইনলেট। তারপর ডাটা গিভেন যদি লিখি আমি, ডাটা গিভেন 15 টন অফ রেফ্রিজারেশন, 15 টন অফ রেফ্রিজারেশন, তাহলে আমি বলতে পারি কিউ1 ইজ ইকাল টু এক, কিউ1 মানে না, কিউ1 না, 15 টন অফ রেফ্রিজারেশন মানে 1 টন অফ রেফ্রিজারেশন মানে 3.5 কিলোজুল পার সেকেন্ড। তাহলে 15 টন মানে কত? 15 ইন্টু 3.5 সমান সমান আসবে তোমার 52.5 কিলোজুল পার সেকেন্ড, কিলোজুল পার সেকেন্ড। ঠিক আছে, ঠিক আছে না? এটা 15 টন অফ রেফ্রিজারেশন মানে কত? 15 ইন্টু 3.5, 52.5 কিলোজুল পার সেকেন্ড। মানে যা ডাটা দেওয়া আছে আমি লিখতেছি আর কি। ওকে, আচ্ছা, ইভাপোরেটর ইনলেট, ইভাপোরেটর কোনটা? এই যে এটা ইভাপোরেটর, এটা কম্প্রেসর, এটা হচ্ছে কি কন্ডেন্সার, এটা এক্সপানশন বাল্ব। ইভাপোরেটর ইনলেট মানে এই যেখানে, এই যেটা, এটা ইনলেট, এটা আউটলেট, এটা ঢুকতেছে, এটা ইনলেট, এটা আউটলেট, এটা কম্প্রেসর ইনলেট, এটা কম্প্রেসর আউটলেট, এইটা কন্ডেন্সার ইনলেট, এটা কন্ডেন্সার আউটলেট। মানে প্রথমটা হচ্ছে ইনলেট, দ্বিতীয়টা হচ্ছে আউটলেট। তাহলে ইভাপোরেটর মানে এইটা, এটার ইনলেট মানে হচ্ছে এইটা H4, তাহলে H4 দেওয়া আছে, H4 এনথালপি দেওয়া আছে 74.6 কিলোজুল পার কেজি, 74.6 কিলোজুল পার কেজি। আর H1 দেওয়া আছে, আউটলেট দেওয়া আছে, এই যে ইভাপোরেটর ইনলেট এবং আউটলেট যথাক্রমে এত এবং এত, 185। তার মানে H1 দেওয়া আছে তোমার 185.4 কিলোজুল পার কেজি। যদি কম্প্রেসরের আউটলেট, ও একটা জিনিস একটু খেয়াল করে দেখো, এই H4 আর H3 কিন্তু সমান সমান, মানে 4 নম্বর বিন্দুর যে এনথালপি এবং 3 নম্বর বিন্দুর এনথালপি সমান সমান। তাহলে আমরা এটা কিন্তু লিখতে পারি H3 ইজ ইকাল টু H4 ইজ ইকাল টু, তো লেখা যায় না? এই 4 নম্বর এবং 3 নম্বর এনথালপি সমান, দেখো এই যে এখান থেকে এটুকু হচ্ছে 3 নম্বর এনথালপি, এখান থেকে এটুকু হচ্ছে 4 নম্বর এনথালপি। তারপর বলছে যদি কম্প্রেসরের আউটলেট এনথালপি, মানে কম্প্রেসর আউটলেট ইনলেট হয়েছে 1, আউটলেট হচ্ছে 2, তার মানে 2 দেওয়া আছে, H2 ইজ ইকাল টু দেওয়া আছে তোমার 208 কিলোজুল পার কেজি হয়। তাহলে রেফ্রিজারেন্ট প্রবাহ মানে এম ডট চাইছে, এই যে এম ডট ইজ ইকাল টু হোয়াট, আর চাইছে কপ কত। সোজা একটা অঙ্ক আসছে, মানে আমাদের বলার মতো না, এত সোজা অঙ্ক। ঠিক আছে,
আচ্ছা, প্রথমে আমরা কপ বের করি। আমরা আমাদের মতো করে করার চেষ্টা করি। কপ ইজ ইকাল টু এম ডটটা পরে বের করি। হ্যাঁ, কপ ইজ ইকাল টু আমরা লিখতেছি, দেখো কপ ইজ ইকাল টু আমরা যে সূত্র জানি ওইটাই লিখি। কপ ইজ ইকাল টু হচ্ছে Q1 ভাগ W, তাই না? সূত্রটা এটা না? Q1 এর মান অঙ্কে দেওয়া আছে, দেখো 52.5, এই যেটা। W এর মানটা বের করতে হবে, Q1 ভাগ W, এটা বের করতে হবে। আচ্ছা, Q1 এর মান দেওয়া আছে, আমার Q1 এর মানটা লিখি একটু আবার। হ্যাঁ, আমি এইভাবে করবো না অঙ্কটা, আমি জাস্ট চেষ্টা করতেছি যে হচ্ছে কিনা। এই যে Q1টা ইজ ইকুয়াল টু আমরা আগে জানি 52.5, একক কি বলো দেখি? কিলোজুল পার সেকেন্ড। ডব্লিউটা নাই, ডব্লিউটা বের করতে হবে। ডব্লিউ সমস্যা নেই, এটা বের করা যাবে। ডব্লিউ ইজ ইকাল টু হবে এই যে ডব্লিউ কোনটুকুর মধ্যে, এই যে 1 এবং 2 এর মধ্যে না? তাহলে ডব্লিউ ইজ ইকাল টু লিখতে পারি আমরা H2 মাইনাস H1, H2 মাইনাস H1 লেখা যায়। এই যে H2 মাইনাস H1, H2 মাইনাস H1। তাহলে এখানে দেখো H2 এর মান কত খুঁজো, 208, মাইনাস H1 এর মান কত খুঁজো, 185.4। একক কি হবে দেখো তো? একক হবে তোমার কিলোজুল পার কেজি। তাহলে এখান থেকে আসবে তোমার ডব্লিউ ইজিক্যাল টু আসবে 22.6 কিলোজুল পার কেজি। তাহলে আমরা ডব্লিউ পেয়ে গেছি, দেখো ডব্লিউ মান হচ্ছে 22.6 কিলোজুল পার কেজি, আর Q1 এর মান হচ্ছে 52.5 কিলোজুল পার সেকেন্ড। এই যেটা হচ্ছে সেকেন্ডে। তাহলে আমরা এইটা আছে কিলোজুল পার সেকেন্ডে, এটা আছে কিলোজুল পার কেজিতে, হচ্ছে না তো? হচ্ছে। এইটার যদি আমি এম ডট দিয়ে গুণ দিতাম না তাহলে হয়তো। আমি যদি এই ডব্লিউটাকে এম ডটে যদি গুণ দিই, এম ডটে যদি গুণ দিই, এম ডট মানে হচ্ছে কেজি পার সেকেন্ড, তাহলে এই কেজি আর এই কেজি কাটাকাটি যদি কিলোজুল পার সেকেন্ড থাকতো এটার সাথে মিলতো। কিন্তু এখন কি মিলছে? আমরা তো এম ডটের মান জানি না। এম ডটের মান কি আছে কোথাও দেখো তো? এম ডটটা বেরই করতে হবে, এম নাই, এটা নাই। তাহলে তো এইভাবে হচ্ছে না। আমার Q1 ভাগ ডব্লিউ এটা হচ্ছে না। তার মানে সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে Q1 এর একক হচ্ছে কিলোজুল পার সেকেন্ডে, আর ডব্লিউ এর একক হচ্ছে কিলোজুল পার কেজিতে। ঠিক আছে? তাহলে এরকম হলে হয়তো না, যদি আমরা এই Q1 যদি এই কিলোজুল পার কেজিতে বের করতে পারি তাহলে তো হবে। তাহলে এটা কিলোজুল পার কেজি, ডব্লিউ কিলোজুল পার কেজি, Q1 ও কিলোজুল পার কেজি হবে। তাহলে তো হয়। তাহলে আমরা এই Q1 এর যে মানটা দেওয়া আছে এই মানটা ইউজ করব না। ইউজ না করে ডব্লিউ যেভাবে বের করছি না, ঠিক ওইভাবে আমরা Q1 বের করবো। ডব্লিউ ইজ ইকাল টু কত হবে? ডব্লিউ ইজ ইকাল টু এত, Q1 ইজ ইকাল টু কত হবে বলো দেখি? Q1 কোথায়? এই যেখানে না, 1 মাইনাস 4, H1 মাইনাস H4। এই দেখো H1 মাইনাস H4। ডব্লিউ যেমন কত? ডব্লিউ কত? H2 মাইনাস H1, আর Q1 ইজ ইকাল টু হবে H1 মাইনাস H4। তাহলে H1 মাইনাস H4 করলে এটার এককটা কিসে আসবে? কিলোজুল পার কেজিতে আসবে। ঠিক আছে? তাহলে এই চ্যাপ্টারে আমরা এই Q1 ভাগ ডব্লিউ ডাইরেক্ট এইভাবে লিখতে পারতেছি না, কারণ Q1 এর একক কিলোজুল পার সেকেন্ড, ডব্লিউ কিলোজুল পার সেকেন্ড, কিন্তু আমাদের এখানে তো কিলোজুল পার সেকেন্ডের ডাটা দেওয়া থাকে না, ডাটা দেওয়া থাকে কিলোজুল পার কেজিতে। তাহলে আমরা সূত্রটা এইভাবে লিখবো না, Q1 লিখবো না, ডব্লিউ লিখবো না। আমরা লিখবো কি জানো? আমরা লিখবো এই উপরে Q1 এর বদলে লিখবো H1 মাইনাস হয়েছে H4, আর ডব্লিউর বদলে লিখবো H2 মাইনাস H1। কপের সূত্র হয়ে গেল। এটাই Q1 ভাগ ডব্লিউ। কিন্তু এখানে আমাদের এককের সমস্যার কারণে, কিলোজুল পার কেজি থাকার কারণে আমাদের এরকমভাবে লিখতে হচ্ছে। বুঝাইতে পারছি? তাহলে লিখে ফেলো, মান বসায় ফেলো। আসলে এই অঙ্কগুলো করতে গেলে প্রথমে একটু এককের দিকে খেয়াল রাখো, তারপর সূত্রের দিকে খেয়াল রাখো। পরে তুমি সূত্র কি হবে না হবে একক দেখে চিন্তা করো তুমি। আচ্ছা, তাহলে এখানে হবে তোমার, আমি যদি মান বসাই দিই, H1 মান হচ্ছে 185.4 মাইনাস H4 এর মান কত? H1 হচ্ছে 74.6। ঠিক আছে? এইটার একক কি হবে বলো দেখি? কিলোজুল পার কেজি। আর নিচে হবে H2 মান হচ্ছে 208
মাইনাস এইচ ওয়ানের মান কত? এইচ এর মান আছে 185.4, 185.4। একক কি হবে? কিলোজুল পার কেজি। এখন দেখো এই কিলোজুল কেজি, এই কিলোজুল কেজি কাটাকাটি যাচ্ছে, তাইলে আমাদের কপ হয়ে গেছে। কপের কোনো একক নাই, তাই না? তাহলে কত হবে অ্যান্সার? অ্যান্সারটা হবে তোমার 4.90, 4.90। এটা অ্যান্সার, এটা হচ্ছে অ্যান্সার। এখন আসে এম ডট বাই করবো আমরা, এম ডটটা বাই করবো আমরা, এম ডট বাই করবো মানে ভিতর দিয়ে কতটুকু রেফ্রিজারেন্ট প্রবাহিত হচ্ছে এইটা বের করার একটা বুদ্ধি শিখা দিই তোমাদের। দেখো বুদ্ধিটা হলো, এই যে বুদ্ধিটা আমি সূত্রটা লিখছি আগে। এই যে কি ওয়ানটা, এই কি ওয়ানটা কিন্তু বের করতে পারি। এই কি ওয়ানটা কিন্তু এখানে দেওয়া আছে, কিন্তু কি ওয়ানটা কিন্তু আবার বের করতে পারি। কি ওয়ান ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি, দেখো এরকম, কি ওয়ান ইজ ইকুয়াল টু H1 মাইনাস H4। কিন্তু এখান থেকে যে এককটা আসবে, এককটা হচ্ছে কিলোজুল পার কেজি, কিলোজুল পার কেজি। কিন্তু কি ওয়ানের একক তো কিলোজুল পার কেজিতে রাখলে হবে না, কি ওয়ানের একক কিসে রাখতে হবে? কিলোজুল পার সেকেন্ডে। তাহলে এটা কিলোজুল পার সেকেন্ড করার বুদ্ধি কি? এটার সাথে আমরা এম ডটটা গুণ দিয়ে দিব। কি ওয়ান ইজ ইকাল টু H1 মাইনাস H4 ইন্টু এম ডট। কি ওয়ান ইজ ইকাল টু H1 মাইনাস H4 ইন্টু এম ডটটা গুণ দিলে কি হবে? এম ডট যদি গুণ দেই, এটার সাথে এম ডট যদি, এম ডটের একক হয়েছে কেজি পার সেকেন্ড, কেজি পার সেকেন্ড। তাতে কি হবে দেখো তো, এই কেজি কাটাকাটি থাকবে, কিলোজুল পার সেকেন্ড থাকবে না, কিলোজুল পার সেকেন্ড থাকবে। বুঝাইতে পারছি? এখন আসো, আমাদের এই অঙ্কে কি ওয়ানের মান দেওয়া আছে, ভালো করে দেখো কি ওয়ানের মান কত দেওয়া আছে। এই কি ওয়ানের মান অঙ্কে দেওয়া আছে, কি ওয়ানের মান দেওয়া আছে 52.5। আমি একটা বসাই দিই, হ্যাঁ এটা মধ্যে বসাই দিই, কি ওয়ানের মান বসালাম 52.5। একক কি বলো দেখি, এককটা আমি অন্য কালারে বসাই। একক হয়েছে তোমার কিলোজুল পার সেকেন্ড, কিলোজুল পার সেকেন্ড ইজিক্যাল টু H1 মাইনাস H4। H1 এর মান কত? 185.4 মাইনাস হচ্ছে H4 এর মান হচ্ছে 74.6। এককটা কি হবে বলো দেখি, কিলোজুল পার কেজি, কিলোজুল পার কেজি ইন্টু এম ডট। এম ডটটা আমাদের বের করতে হবে, এর জন্য একক বসাইলাম না। এম ডটটা আমাদের বের করতে হবে, এর জন্য একক বসাইলাম না। তার আগে দেখো তো কাটাকাটি দিয়ে দেখো তো কাটাকাটি যায় কিনা, কাটাকাটি যায় কিনা দেখো তো। এই কিলোজুল কাটা, এই কিলোজুল কাটা, এই কেজিটা ওই পাশে যে কেজি পার সেকেন্ড হয়ে যাবে, আমরা তো ভাগ দিয়ে দিব না, অথবা এইটার ভাগ দিয়ে দিব, এটা কেজি পার সেকেন্ড হবে। দেখো এটা কেজি, এইটা উপর নিচে হয়ে যাবে, উপর এই পাশ ওই পাশ করলে, তাহলে কেজি পার সেকেন্ড আসতেছে। তাহলে আমাদের এম ডটের মান চলে আসছে, এম ডটের মান আসছে তোমার, এম ডটের মান আসছে 0.473 কেজি পার সেকেন্ড। সোজা অঙ্ক, আমি একটু জটিল করে করছি, আমি সূত্র মুখস্থ করে করাই দিতে পারতাম, কিন্তু এভাবে না করে আমি একটু জটিল করেই করলাম। ওকে, তাহলে আমরা পরের অঙ্কে চলে যাই। পরের অঙ্কে চলে যাই, দেখো পরের অঙ্কটা হচ্ছে এইটা। আমাদের এই ডায়াগ্রামটা লাগবে, ডায়াগ্রামটা কপি করে নিয়ে আসছে ওখান থেকে, এই ডায়াগ্রামটা লাগবে আমাদের। অঙ্কটা একটু পড়ো। হিমায়ক ব্যাস ব্যবহৃত, মানে রেফ্রিজারেন্ট ব্যাস ব্যবহৃত, হিমায়ক মানে রেফ্রিজারেন্ট, মানে রেফ্রিজারেন্টের নাম হচ্ছে 22। আমরা এখন করব 19 নম্বর। হিমায়ক ব্যাস ব্যবহৃত একটি ভেপার কম্প্রেশন চক্র 35 ডিগ্রি কনডেন্সিং তাপমাত্রা এবং -10 ডিগ্রি ইভাপোরেশন তাপমাত্রায় পরিচালিত হচ্ছে। মানে এইটা হচ্ছে কন্ডেন্সার, আর এটা হচ্ছে ইভাপোরেটর। ইভাপোরেটরের তাপমাত্রা হয়েছে -10 ডিগ্রি, আর কন্ডেন্সারের তাপমাত্রা কত, ওই যে টি ম্যাক্সিমাম টি মিনিমাম বলতে পারো তুমি, তাপমাত্রা পরিচালিত হচ্ছে। চক্রের হিমায়ক প্রবাহের হার, আচ্ছা এই টেম্পারেচারগুলো আমাদের লাগবে না, আমি জানি, অঙ্ক করছি তো আমি আগে, যার কারণে আমি যেগুলো লাগবে ওই ডাটাগুলো লিখতেছি। দেখো ডাটা গিভেন ইজ ইকাল টু ডাটা গিভেন,
হিমায়ক প্রবাহের হার মানে এম ডট ইজ ইকাল টু 0.315 এককটা কি কেজি পার সেকেন্ড। হিমায়ক প্রবাহের হার হলে এত হলে নির্ণয় করো রেফ্রিজারেন্ট ইফেক্ট মানে Q1। রেফ্রিজারেন্ট ইফেক্ট আর Q1 একই জিনিস। দেখো Q1 এর একক আমি একটু লিখে নেই। আমি যদি একটু বলছি আমি তারপর একটু লিখে নিই। আমি এই যেখানে লিখে নিই আর কি। Q1 এর একক কিলোজুল পার সেকেন্ড। কিন্তু যদি Q1 কিলোজুল পার কেজিতে হয় তখন তাকে আমরা বলবো Q1 না বললে আমরা বলবো রেফ্রিজারেটিং ইফেক্ট বলবো, আরই বলবো। মানে Q1 এর একক যদি কিলোজুল পার সেকেন্ডে, তাই না? কিন্তু Q1 এর একক যদি কিলোজুল পার কেজিতে হয় তখন Q1 না বলে আমরা বলবো রেফ্রিজারেটিং ইফেক্ট। তাহলে বলো তো রেফ্রিজারেটিং ইফেক্ট আসলে কি? Q1। কিন্তু এককটা কি হবে বলো দেখি, এটা বের করতে বলছে, রেফ্রিজারেটিং ইফেক্ট বের করতে বলছে, মানে Q1। আচ্ছা, 2 নম্বর বলছে প্লান্টের ক্ষমতা কত? প্লান্টের ক্ষমতা ইজ ইকুয়াল টু কত? আচ্ছা, প্লান্টের ক্ষমতা মানে প্লান্ট চালাইতে ক্ষমতা না প্লান্টের ক্ষমতা। এই যে আমি যদি এখানে যদি একটা রেফ্রিজারেটরের ডায়াগ্রাম আঁকি, ফ্লো ডায়াগ্রাম আঁকি, এটা হচ্ছে আর, এটা হচ্ছে ডব্লিউ, এটা Q1, আর এটা হচ্ছে কি Q2। এটা কুলড ঠান্ডা কক্ষ। এই যে ডব্লিউটা দেখতেছে এটা হচ্ছে প্লান্ট চালাইতে ক্ষমতা, আর প্লান্টের ক্ষমতা কিন্তু এই Q1। আমরা জানি Q1 Q2 ডব্লিউ সবই ক্ষমতা, মানে Q1 এর একক যদি কিলোজুল পার সেকেন্ড হয় এটা একটা ক্ষমতা, ডব্লিউ এর একক যদি কিলোজুল পার সেকেন্ড হয় এটা ক্ষমতা, Q2 ইকুয়াল টু এটা একটা ক্ষমতা। তাহলে Q1টা হচ্ছে কন্ডেন্সার এভাপোরেটর ক্ষমতা, Q2টা হচ্ছে কি কন্ডেন্সারের ক্ষমতা, আর ডব্লিউ হচ্ছে কি কম্প্রেসরের ক্ষমতা। তাহলে প্লান্টের আসলে মেন জিনিসটা কোথায়? মেন জিনিসটা হচ্ছে এই কত Q1 আমরা বের করতে পারবো, ঠান্ডা কক্ষ থেকে কত Q1 বের করতে পারবো, এটাই এই প্লান্টের ক্ষমতা। তাহলে ডব্লিউটা কি? ডব্লিউটা হচ্ছে প্লান্ট চালাইতে যে ক্ষমতা দিতে হয় এটা। তাহলে আমাদের এই অঙ্কে আমাদের কিন্তু ডব্লিউ চাই নাই, চাইছে এই Q1, প্লান্টের ক্ষমতা চাইছে, মানে প্লান্ট চালাইতে যে ক্ষমতা চাইছে ওইটা চাইছে, তাই না? আচ্ছা, তারপর প্লান্টের ক্ষমতা কোএফিসিয়েন্ট অফ পারফরম্যান্স মানে কপ চাইছে, কপ ইজ ইকুয়াল টু হোয়াট। আচ্ছা, আর কি কি দেওয়া আছে এখানে দেখো, আর দেওয়া আছে তোমার কম্প্রেসর ইনলেট এবং আউটলেট এনথালপি। কম্প্রেসর ইনলেট হচ্ছে 1, আউটলেট হচ্ছে 2তে। তার মানে ইনলেটের এনথালপি দেওয়া আছে H1 ইজ ইকুয়াল টু দেওয়া আছে তোমার 246.5, এটা হচ্ছে কিলোজুল পার কেজিতে। আউটলেট হচ্ছে H2 দেওয়া আছে 280 কিলোজুল পার কেজি। এবং ইভাপোরেটরের ইনলেট এনথালপি, ইভাপোরেটর কোনটা? এই যেটা ইভাপোরেটর, এটা হচ্ছে কন্ডেন্সার, এটা ইভাপোরেটর, এটা কম্প্রেসর। ইভাপোরেটর ইনলেট মানে H4 ইজিক্যালটা দেওয়া আছে তোমার 88 কিলোজুল পার কেজি। এই তো, আমরা এখন অঙ্ক শুরু করে দেখি পারে কিনা। আমি অঙ্ক শুরু করতেছি। প্রথমে আগে রেফ্রিজারেটিং ইফেক্ট বের করি। রেফ্রিজারেটিং ইফেক্ট মানে Q1, এই যেটা। তাহলে এটা হবে ক নম্বরে RE ইজিক্যালটা হবে H1 মাইনাস H4। এটা কিন্তু H1 থেকে H4 বাদ দিলে কিলোজুল পার কেজিতে থাকবে। H1 মাইনাস H4 থেকে যদি বাদ দেয় তাহলে এটা কি কিলোজুল পার কেজিতে থাকবে। সমান যদি মান বসাই, H1 এর মান হচ্ছে তোমার 246.5 246.5 মাইনাস H4 এর মান কত? H4 এর মান হচ্ছে 88, এককটা হবে কিলোজুল পার কেজি। এখান থেকে একটা অ্যান্সার চলে আসবে, দেখো এটা 158.158.5 কিলোজুল পার কেজি। এটি অ্যান্সার রেফ্রিজারেটিং ইফেক্ট। ঠিক আছে, রেফ্রিজারেটিং ইফেক্ট। খ নাম্বার বলছে Q1 বের করতে বলছে। দেখো প্লান্টের ক্ষমতা, তাই না? প্লান্টের ক্ষমতা Q1 ইজ ইকাল টু, আমি আচ্ছা
Q1 না লিখে আমি প্লান্টের ক্ষমতায় লিখি, প্লান্টের ক্ষমতায় লিখি, প্লান্টের ক্ষমতা, ক্ষমতা ইজ ইকুয়াল টু Q1, Q1 মানে হচ্ছে H1 মাইনাস H4, H1 মাইনাস H4, কিন্তু শুধু H1 মাইনাস H4 যদি করি না একক আসবে কিলোজুল পার কেজিতে, কিন্তু আমার ক্ষমতা তো কিলোজুল পার কেজিতে হয় না, এটার সাথে তাহলে আমরা এম ডটটা গুণ দিয়ে দিই, এম ডটটা যদি গুণ দেই তাহলে কিলোজুল পার সেকেন্ডে আসবে প্লান্টের ক্ষমতা। তাহলে যদি লিখি দেখো H1 মাইনাস H4, H1 এর মান হচ্ছে তোমার 246.5, 246.5 মাইনাস H4 এর মান হচ্ছে 88 মনে হয়, 88, এককটা হইল কিলোজুল পার কেজি, কিলোজুল পার কেজি, ইন্টু এম ডট, এম ডটের মান আমাকে দেওয়া আছে মনে হয় 0.315, 0.315, এককটা হচ্ছে তোমার কেজি পার সেকেন্ড, কেজি পার সেকেন্ড। এখন কাটাকাটি দিয়ে দেখো এই কেজি আর এই কেজি কাটা, তাহলে কিলোজুল পার সেকেন্ড থাকে, তাহলে এটাই প্লান্টের ক্ষমতা মানে Q1। তাহলে এখান থেকে অ্যান্সার আসে তোমার, অ্যান্সার আসে 49.92 কিলোওয়াট। প্লান্টের ক্ষমতা তো কিলোওয়াটে হবে করে, তাই না? আচ্ছা, এখন কপ বের করবো। কপ, কপটা আমরা যেভাবে গত অঙ্কে যেটা বের করছি, কপটা এইভাবে বের করবো, কপ ইজ ইকাল টু Q1 ভাগ ডব্লিউ, Q1 ভাগ ডব্লিউ, কিন্তু আমরা Q1 এ নিব না, আমরা Q1 এর কিলোজুল পার কেজিতেই রাখবো। Q1 মান হয়েছে H1 মাইনাস H4 আর ডব্লিউ মান হয়েছে H2 মাইনাস H1, এটা বসে দিলেই কপ হয়ে যাবে, এটা বসে দিলেই কপ হয়ে যাবে। তাহলে H1 মাইনাস H2 মানে রেফ্রিজারেটিং ইফেক্ট, আর এটা ডব্লিউ, তাই না? মান বসে দিই, এত ই করার দরকার নেই, রেফ্রিজারেটিং ইফেক্ট না বসে H1 মাইনাস H4, H1 মাইনাস H4 হয়েছে, দাঁড়াও দেখায়, H1 মাইনাস H4 এটা হচ্ছে 246.5 মাইনাস 88, ঠিক আছে, আর নিচে হয়েছে H1 মাইনাস H2, H2 মাইনাস H1, H2 মান হচ্ছে তোমার 280 মাইনাস H1 হয়েছে 246.5, উপরে একক হচ্ছে তোমার, উপরে একক হচ্ছে কিলোজুল পার কেজি, কিলোজুল পার কেজি, আর নিচেও কিলোজুল পার কেজি। এই কিলোজুল পার কেজি কিলোজুল কাটাকাটি যাবে, কাটাকাটি গেলে একটা অ্যান্সার থাকবে, এটা হচ্ছে তোমার 4.79 অ্যান্সার। সোজা অঙ্ক কিন্তু, হ্যাঁ সোজা অঙ্ক। আমরা তাহলে পরের অঙ্ক চলে যাই, পরের অঙ্কে চলে যাই। পরের অঙ্কে চলে যাই, পরের অঙ্কটা হচ্ছে এইটা, একটু দেখো, একটি হিমায়িক চক্র -10 ডিগ্রি সেন্টিগ্রেড, 20 নম্বর অঙ্কটা। এখন অঙ্ক সবই পারবা তুমি, তারপর আমি দেখাই দিই। হ্যাঁ, একটি হিমায়িক চক্র -10 ডিগ্রি সেন্টিগ্রেড বাষ্পীভবন তাপ, 40 ডিগ্রি সেন্টিগ্রেড ঘনীভবন তাপমাত্রা, এই তাপমাত্রাগুলো এখানে কাজে লাগবে না, এবং 10 ডিগ্রি সেন্টিগ্রেড সাকশন সুপার হিটে কাজ করে, কাজে লাগবে না। দেওয়া আছে কম্প্রেসর ইনলেটে আউটলেটে এনথালপি যথাক্রমে এত। তার মানে আমি ডাটা থেকে লিখে ফেলি, ডাটা গিভেন, আমি যদি লিখি, ডাটা যদি লিখি, কম্প্রেসরের ইনলেট, এটা হচ্ছে ইনলেট, আর এটা হচ্ছে কম্প্রেসরের আউটলেট। ইনলেট মানে হচ্ছে 1, তার মানে H1 ইজিক্যাল টু দেওয়া আছে, H1 ইজিক্যাল টু দেওয়া আছে 310 কিলোজুল পার কেজি, আর H2 ইজিক্যাল টু দেওয়া আছে তোমার 350 কিলোজুল পার কেজি। ইভাপোরেটর ইনলেট এনথালপি, ইভাপোরেটর ইনলেট কোথায়? যেখানে দেখো, এই যে H4, H4 ইজিক্যাল টু 160 কিলোজুল পার কেজি। বলছে রেফ্রিজারেটিং ইফেক্ট কত, রেফ্রিজারেটিং ইফেক্ট কত মানে Q1 ইজিক্যাল টু কত, কিলোজুল পার আগে, কম্প্রেসরে কত কাজ মানে ডব্লিউ, এই যেটা কত, এই ডব্লিউটা কত, এই যেটা, এবং কপ কত।
সোজা অঙ্ক এটা, আমি জাস্ট করাই দিই। হ্যাঁ, রেফ্রিজারেটিং ইফেক্ট হচ্ছে Q1 মানে হচ্ছে H1 মাইনাস H4, এখান থেকে করলে একটা মান চলে আসবে। এটা করাই দেওয়ার কি দরকার আছে? WC ইজ ইকাল টু হচ্ছে, WC মানে কম্প্রেসরের কৃত কাজ, এটা হচ্ছে H2 মাইনাস H1, আর কপ ইজ ইকাল টু Q1 ভাগ W। Q1 মানে হচ্ছে H1 মাইনাস H4, আর W মানে হচ্ছে H2 মাইনাস H1। এটা করলেই তোমরা পারবা, আমার মনে হয় না এটা করে দেওয়ার দরকার আছে। আর পরের অঙ্কে যাই। পরের অঙ্কটা হচ্ছে তোমার এইটা, একটি ব্যাপার কম্প্রেশন সাইকেলের এত এগুলো কাজে লাগবে না। এই যে এটা যদি রেফ্রিজারেটর প্রবাহের হার, এটা কাজে লাগবে। তাহলে ডাটা গিভেন লিখে ফেলি, ডাটা রেফ্রিজারেন্ট প্রবাহের হার, তার মানে এম ডট দেওয়া আছে, এম ডট ইজ ইকুয়াল টু 0.06 কেজি পার সেকেন্ড। পিএইচ ডায়াগ্রাম অঙ্কন করো, পিএইচ ডায়াগ্রাম এই যে এটা এঁকে ফেলছি আমি। যদি কম্প্রেশন ইনলেট আউটলেট ট্রান্সফার যথাক্রমে, তার মানে ইনলেট কম্প্রেশন ইনলেট মানে H1 ইজ ইকুয়াল টু দেওয়া আছে 385.83, এটা হচ্ছে কিলোজুল পার কেজি। আউটলেট হচ্ছে H2 ইজ ইকুয়াল টু 428 কিলোজুল পার কেজি। ইভাপোরেট ইনলেট মানে H4 এর একটা আমরা H3 বলতে পারি। এই দেখো 1 2, এটা 3 না, 1 2 3 4, তার মানে H4 আর H3 কিন্তু এক। H4 ইজ ইকুয়াল টু H3 লিখতে পারি আমরা, H4 ইজ ইকুয়াল টু H3, এটাকে 236 কিলোজুল পার কেজি বের করতে বলছে। রেফ্রিজারেটরের স্পেস থেকে তাপ অপসারণের হার, কম্প্রেসরের ক্ষমতা, পরিপাশে তাপ পরিত্যাগের হার, আর কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স। এইটা আমাদের এই ডায়াগ্রাম থেকে আমি বুঝাইতে পারবো ভালো। এই যে দেখো, অথবা এই ডায়াগ্রামতে দিলে হয়। দেখো না, আমি একটু এটা আঁকি, একটু কষ্ট হলে আমি আঁকতেছি। এটা এই অঙ্কটা কিন্তু বইয়ে ভুল আছে, যার কারণে আমি করাই দিই। হ্যাঁ, পুরোটাই। এটা হচ্ছে কোল্ড, এখান থেকে বেরোবে Q1, আর সার্ভে কত Q2, এখানে হট জায়গায় সার্ভে, আর এটা কম্প্রেসরে এটা কাজ দিতে হবে W, তাই না? এটা রেফ্রিজারেটর। প্রথম প্রশ্ন, রেফ্রিজারেটর স্পেস থেকে তাপ অপসারণের হার, এই যে এটা Q1 চাইছে, Q1 ইজ ইকুয়াল টু হোয়াট? এইটা হচ্ছে রেফ্রিজারেটেড স্পেস, রেফ্রিজারেটেড মানে যেটা রেফ্রিজারেশন করা হয়ে গেছে, এই জায়গাটা ঠান্ডা। রেফ্রিজারেটেড স্পেস থেকে তাপ অপসারণের হার, এই যে Q1। কম্প্রেসর ক্ষমতা মানে W, এই W। পরিপাশে তাপ পরিত্যাগের হার মানে Q2 ইজ ইকুয়াল টু হোয়াট? আর কোএফিসিয়েন্ট পারফরমেন্স মানে কপ ইজ ইকুয়াল টু হোয়াট? ঠিক আছে, পারবা না এটা? আমি শুধু সূত্রগুলো লিখে দিই। হ্যাঁ, সূত্রগুলো লিখে দিই। দেখো Q1 ইজ ইকুয়াল টু, এই যে Q1 বাই করতে বলছে, Q1 ইজ ইকুয়াল টু হবে, Q1 ইজ ইকুয়াল টু, আচ্ছা আমরা হার বাই করতে বলতে মানে পার সেকেন্ডে, তাহলে Q1 ইজ ইকুয়াল টু আমি লিখবো, এই যে দেখো Q1 ইজ ইকুয়াল টু আমরা লিখবো H1 মাইনাস H4। H1 মাইনাস H4 যদি করি না, তাহলে একক আসবে কিলোজুল পার কেজি, কিন্তু এটার সাথে যদি আমি এম ডটটা গুণ দিয়ে দিই, তাহলে হবে কিলোজুল পার সেকেন্ড। এটা একটা আনসার হয়ে যাবে, এই H1 মাইনাস H4 ইন্টু এম ডট। ঠিক আছে, তারপর ডব্লিউটা বের করবো আমরা। ডব্লিউ মানে কম্প্রেসরের কাজ, এটা যদি আমি এইভাবে করতে পারি H2 মাইনাস H1, এটা যদি করি ডব্লিউটা, তাহলে এটা হবে কিলোজুল পার কেজি, কিন্তু এটার সাথে আমি এম ডট যদি গুণ দেই, তাহলে অরিজিনাল ডব্লিউ চলে আসবে, কিলোজুল পার সেকেন্ড ক্ষমতা চলে আসবে। মানে এম ডটটা গুণ দিতে হবে, শুধু এই H1 H2 থেকে বাদ দিলে কিলোজুল পার কেজি আসবে, কিন্তু এম ডটটা দেওয়া আছে আমাদের অঙ্কে, দেখো এটা গুণ দিয়ে দিলে এটা আসবে। তারপর আসলে Q2 চাইছে, Q2টা হবে এই H2 মাইনাস H3, এটা Q2 না, এই যে এটা Q2, H2 মাইনাস H3 মাইনাস H3,
আমি যদি H2 মানে H3 কোথায় পাবো? এই H4 আর H3 একই জিনিস। এটা যদি আমি কি করি তাহলে এটা হবে কিলোজুল পার কেজি, কিন্তু আমাদের হার চাইছে, তার মানে এটার সাথে m ডট গুণ দিতে হবে। m ডট গুণ দিলে এটা হবে। পারবা না এটা করতে? বই একটু ভুল আছে, এটা খেয়াল করে দেখো। আমরা লাস্ট অঙ্কে চলে যাই। লাস্টের অঙ্কটা হয়েছে এইটা। লাস্টের অঙ্কটা এটা। অঙ্কটা একটা পড়ো। একটি হিমায়ক চক্রে প্রবাহের হার, রেফ্রিজারেন্ট প্রবাহের হার, হিমায়ক প্রবাহের হার, তার মানে এটা কি? m ডট এটা 25 নম্বর অঙ্ক। m ডটের মান দেওয়া আছে, আমি ডাটা কিভাবে লিখে ফেলি। আমি সূত্র লিখে দিব, তাইলে হয়ে যাবে। m ডট ইজ ইকাল টু 0.85, এটা কিলোজুল কেজি পার সেকেন্ড, সরি কেজি পার সেকেন্ড। কারণ ঘনীভবন বাষ্পীভবন চাপ, এই চাপগুলো লাগবে না, এইটাও লাগবে না, এইটাও লাগবে না, এইটা লাগবে। কম্প্রেশন ইনলেট আউটলেট এনথালপি, তার মানে ইনলেট এনথালপি, কম্প্রেশন ইনলেট এনথালপি H1 193 কিলোজুল পার কেজি। আর এটা হচ্ছে H2 ইজ ইকুয়াল টু হচ্ছে 214 কিলোজুল পার কেজি। ইভাপোরেটরের ইনলেট এনথালপি কোনটা? H4 ইজ ইকুয়াল টু 63 কিলোজুল পার কেজি। রেফ্রিজারেন্ট প্রবাহের হার তো দেওয়া আছে ওখানে। আচ্ছা, তাহলে নির্ণয় করো কপ কত, কন্ডেন্সার ক্ষমতা কত, কম্প্রেসর ক্ষমতা। আমি সূত্র লিখে দিব। কপ ইজ ইকুয়াল টু হবে তোমার Q1 ভাগ W, তার মানে Q1 এর মান হচ্ছে H1 মাইনাস H2, সরি H1 মাইনাস H4, আর W মান হচ্ছে H2 মাইনাস H1। এখান থেকে করলে কপ চলে আসবে 1 নাম্বার। হ্যাঁ আচ্ছা, কন্ডেন্সারের ক্ষমতা, কন্ডেন্সার কোনটা? এটা না, এই যে এটা এই যে কন্ডেন্সার, এটা ইভাপোরেটর কন্ডেন্সার। এই কিউ এর মান যদি আমি কিলোজুল পার সেকেন্ডে করি তাহলে এটাই ক্ষমতা। কিউ এর মানটা যদি আমি কিলোজুল পার সেকেন্ডে করি তাহলে এটা কন্ডেন্সার ক্ষমতা। আর কিউ এর মান যদি আমি কিলোজুল পার সেকেন্ড করি তাহলে ইভাপোরেটর ক্ষমতা। তাহলে কন্ডেন্সারের ক্ষমতা হয়েছে, কন্ডেন্সার আমি বাংলায় লিখি, কন্ডেন্সারের ক্ষমতা ইজ ইকুয়াল টু Q2, তাই না? কিন্তু Q2 যদি বের করি তাহলে Q2 ইজ ইকুয়াল টু হবে H2 মাইনাস H3, এটা হবে কিলোজুল পার কেজিতে। কিন্তু এটার সাথে যদি আমি m ডট গুণ দেই তাহলে ক্ষমতা চলে আসবে কিলোজুল পার সেকেন্ড। এখন বলছে কম্প্রেসরের ক্ষমতা, মানে W, এই যেটা কম্প্রেসর ক্ষমতা W ইজ ইকুয়াল টু হবে তোমার, W হবে H2 মাইনাস H1, কিন্তু H2 মাইনাস H1 করলে হবে না, কারণ H2 মাইনাস H1 করলে আসবে কিলোজুল পার কেজিতে। এটার সাথে যদি আমি m ডট গুণ দেই তাহলে কিলোজুল পার সেকেন্ডে চলে আসবে। এই তো আমাদের আজকের ক্লাস শেষ, এবং থার্মোডাইনামিক্স ক্লাসও শেষ। মানে টোটাল থার্মোডাইনামিক্স আমি করাই শেষ করছি, কোনো অঙ্কই বাদ দিই না, যেটা দরকার আমি সব করাইছি। যেখানে যতটুকু থিওরি আলোচনার দরকার ততটুকুই করাইছি, বেশি করাই নাই, কমও করাই নাই। মোট কথা একটা ছাত্রের অ্যাডমিশনের জন্য যা দরকার, যতটুকু দরকার ঠিক ততটুকুই আমি করাইছি, এর চেয়ে বেশি করাই নাই। তোমার মাথায় যতটুকু লোড দেওয়া দরকার আমি ততটুকুই দিয়েছি, এর চেয়ে বেশি দেই নাই এবং কমও দেই নাই, তাই না? এবং অনেক কিছু পড়াইছি, তুমি ক্লাস করে দেখো, অনেক কিছু পড়াইছি। তারপর যদি কারো কোনো সমস্যা থাকলে আমার কাছে জানাইবা, সরাসরি আমার সাথে দেখা করবা, অথবা কমেন্টসে জানাইবা, আমি সব সমাধান করে দেব। কিন্তু কেউ অভিযোগ দিতে পারবে না যে বুঝি নাই। ক্লাস না করে বলবো বুঝি নাই, এটা বললে সমস্যা আছে। ক্লাস কইরা বলতে হবে বুঝি নাই, ঠিক আছে? তুমি দেখো সব অঙ্ক পারো কিনা, আমি যেভাবে করাইছি তুমি সব অঙ্ক পারো কিনা এটা দেখো। তুমি যদি বলো আমি হ্যাঁ সব অঙ্কই পারি, কিন্তু আরো তো করাইতে পারতেন, আরো করাইতে পারি, এটা তুমি পড়াইও, তাহলে এসে আমার পড়ানোর দরকার নাই, ঠিক আছে? এরপর থেকে আমরা থিওরি ক্লাসগুলো করব। ফাউন্ডেড থিওরি আমরা আলোচনা করতেছিলাম, ওখানে যাব, ঠিক আছে? আর এই থিওরি যখন আলোচনা করবো তখন এই থার্মোডাইনামিক্সের থিওরিগুলো নিয়ে আবার আলোচনা হবে, যেগুলো বাদ আছে ওগুলো নিয়ে আলোচনা হবে, ঠিক আছে? তাহলে আজকের ক্লাস আমরা শেষ দিচ্ছি, থার্মোডাইনামিক্স ক্লাসও শেষ দিচ্ছি। খুদা হাফেজ।